আমাদের প্লেটে যে খাবারটা আসে তার পেছনে কিন্তু একটা আস্ত অদৃশ্য জগৎ কাজ করে। এই জগৎটা হলো মাইক্রোস্কোপিক জীবাণুদের, যারা আমাদের খাবারের স্বাদ, গন্ধ, এমনকি তার গঠন পর্যন্ত ঠিক করে দেয়। চলুন আজকের এই পর্বে আমরা খাবারের এই শক্তিশালী অদৃশ্য স্থপতিদের জগৎটা একটু ঘুরে দেখি। তো চলুন শুরুতেই একটা প্রশ্ন করি। আমাদের খাবারের প্লেটে সবচেয়ে বড় যুদ্ধটা আসলে কি নিয়ে হয়? হয়তো ভাবছেন ফ্যাট বা কার্বস নিয়ে, তাই না? কিন্তু আসল লড়াইটা হয় এমন এক পর্যায়ে যা আমরা খালি চোখে দেখতেই পাই না। এই যুদ্ধে আসলে দুটো পক্ষ আছে। একদিকে হলো উপকারী জীবাণু, মানে যারা আমাদের দই বা পনিরের মতো দারুণ সব খাবার দেয়, আর খাবারের স্বাদ, গঠন, পুষ্টিগুণ সবকিছুই আরও বাড়িয়ে তোলে। আর অন্যদিকে আছে ক্ষতিকর ছত্রাক, যারা আমাদের রুটিতে ছাতা ফেলে দেয় আর ক্ষতিকর টক্সিন বা বিষাক্ত পদার্থ তৈরি করে খাবারটাকেই দূষিত করে ফেলে। চলুন তাহলে প্রথমে এই অদৃশ্য স্থপতিদের মূল হাতিয়ারটার সম্পর্কে একটু জেনে নিই। তাদের সবচেয়ে শক্তিশালী টুলস হল এনজাইম। এদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা এনজাইম হলো হাইড্রোলাইটিক এনজাইম। এই এনজাইমগুলো কি করে? এরা আসলে পানি ব্যবহার করে খাবারের বড় বড় অণুগুলোকে ভেঙে একদম ছোট করে ফেলে, যাতে আমাদের শরীর সেটা সহজে শুষে নিতে পারে। আমাদের হজম থেকে শুরু করে ফুড ইন্ডাস্ট্রির নানা রকম প্রসেসিং, সবকিছুতেই এর রোলটা কিন্তু বিশাল। হাইড্রোলাইটিক এনজাইমকে আমরা আণুবীক্ষণিক কাঁচির মতো ভাবতে পারি। এটা একটা পানির অণু ব্যবহার করে বড় অণুগুলোকে নিখুঁতভাবে কেটে ছোট ছোট টুকরো করে ফেলে। আমাদের খাবার যে হজম হয় বা পাউরুটি পনিরের মতো খাবারে যে একটা খাস টেক্সচার তৈরি হয়, তার পেছনে কিন্তু এই প্রক্রিয়াটাই কাজ করে। আচ্ছা, এবার তাহলে গল্পের হিরোদের নিয়ে কথা বলা যাক, মানে সেই সব জীবাণু যারা আমাদের জন্য একেবারে মাস্টার শেফের মতো কাজ করে। এই জীবাণুগুলো আসলে এক একটা ছোট ছোট ফ্যাক্টরির মতো। এরা এমন সব মূল্যবান অ্যাডিটিভ বা সংযোজনী তৈরি করে যা প্রতিদিন আমাদের খাবারের মান আরও ভালো করে তুলছে। এইখানে কয়েকটা দারুণ উদাহরণ আছে, দেখুন। যেমন ধরুন অ্যাসপারজিলাস নিগার। এই ছত্রাকটা বানায় সাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিডটাই কিন্তু বিভিন্ন ড্রিঙ্কসকে টক স্বাদ দেয়, আবার নষ্ট হতেও দেয় না। আবার দেখুন করিনো ব্যাকটেরিয়াম নামের একটা ব্যাকটেরিয়া আছে, যেটা গ্লুটামিক অ্যাসিড তৈরি করে। আমাদের চিপস বা স্যুপে যে একটা মজাদার উমামি ফ্লেভার পাই, মানে ওই যে নোনতা মিষ্টি একটা অন্যরকম স্বাদ, সেটা কিন্তু এটারই জন্য। শুধু তাই না, ভিটামিন বি2 বা গাজরের মতো ন্যাচারাল কালার যেমন বিটা ক্যারোটিন, সেটাও কিন্তু এসব জীবাণুরাই তৈরি করে। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন স্যালাড ড্রেসিংয়ের তেল আর পানি কেন মিশে থাকে, আলাদা হয়ে যায় না? এর পেছনের রহস্যটা হলো আণুবীক্ষণিক জাল। এই আণুবীক্ষণিক জালগুলো আসলে এক ধরনের স্টেবিলাইজার। যেমন জ্যান্থোমোনাস ক্যাম্পেস্ট্রেস নামের ব্যাকটেরিয়াটা জ্যান্থান গাম তৈরি করে, যেটা সালাড ড্রেসিংকে ঘন করে আর সুন্দরভাবে আটকে থাকতে সাহায্য করে। আবার স্ফিঙ্গোমোনাস ইলোরিয়া থেকে আসে গ্যালান গাম, যেটা প্ল্যান্ট বেসড মিল্কের মতো পানীয়কে একটা দারুণ টেক্সচার বা ঘনত্ব দেয়। কিন্তু সব জীবাণুই যে আমাদের বন্ধু, তা কিন্তু নয়। কিছু জীবাণু আছে আমাদের রান্নাঘরের আনওয়েলকাম গেস্টের মতো, যারা আমাদের খাবারের জন্য রীতিমতো একটা হুমকি। এই ক্ষতিকর অতিথিরা যে বিষাক্ত রাসায়নিক পদার্থ তৈরি করে তাকেই বলে মাইকোটক্সিন। এগুলো মূলত ছত্রাক থেকে আসে আর খুব সহজেই ফসলে ছড়িয়ে পড়ে। মানুষ আর পশু উভয় শরীরেই এটা মারাত্মক রোগ, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। কয়েকটা ভয়ঙ্কর মাইকোটক্সিনের উদাহরণ হল অ্যাফলাটক্সিন, যেটা চীনাবাদাম বা ভুট্টার মতো ফসলে পাওয়া যায়। এটা একটা শক্তিশালী কার্সিনোজেন, সোজা কথায় ক্যান্সার তৈরি করতে পারে। এছাড়াও বিয়ার বা ওয়াইনের মতো পানীয়ে ওক্রাটক্সিন পাওয়া যায়। আর পচা আপেলের উপর যে ছত্রাক জন্মায়, সেটা থেকে তৈরি হয় প্যাটুলিন, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেই নষ্ট করে দেয়। দেখুন, প্রতি কেজিতে মাত্র 50 মাইক্রোগ্রাম। ফলের রসে প্যাটুলিনের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের এটাই হলো সর্বোচ্চ লিগ্যাল লিমিট। এখন ভাবছেন এটা আসলে কতটা কম? আচ্ছা, এভাবে ভাবা যাক। প্রায় 1 কেজি ফলের রসের মধ্যে মাত্র 1 দানা লবণ ফেললে যা হয়, ঠিক ততটুকু। এর চেয়ে 1 বিন্দু বেশি হলেই কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিনাক হয়ে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো, এই বিপদ থেকে আমরা নিজেদের বাঁচাই কিভাবে? এখানে আসে ফুড সেফটির ওয়াচডগ বা প্রহরীদের ভূমিকা। মাইকোটক্সিনের বিরুদ্ধে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা মূলত 3টে ধাপে কাজ করে। প্রথমটা হলো প্রিভেনশন বা প্রতিরোধ, মানে ভালো কৃষি পদ্ধতির মাধ্যমে ছত্রাক জন্মানোর সুযোগই না দেওয়া। দ্বিতীয়টা হলো ডিটেকশন বা শনাক্তকরণ, নিয়মিত ফসল আর খাবার পরীক্ষা করে দেখা যে কোনো দূষণ আছে কি না। আর 3 নম্বরটা হলো ডিকন্ট্যামিনেশন বা দূষণমুক্তকরণ, মানে সংক্রামিত পণ্য থেকে টক্সিনটাকে সরিয়ে ফেলা। এই দূষণমুক্ত করারও আবার অনেকগুলো উপায় আছে।
ফিজিক্যাল পদ্ধতির মধ্যে আছে সংক্রামিত শস্যগুলোকে বেছে বেছে ফেলে দেওয়া বা ভালো করে পরিষ্কার করা। কেমিক্যাল পদ্ধতিতে ওজনের মতো জিনিস ব্যবহার করে টক্সিন নষ্ট করা হয়। আর এখন একটা নতুন এবং খুব ইন্টারেস্টিং পদ্ধতি নিয়ে গবেষণা চলছে, সেটা হলো বায়োলজিক্যাল পদ্ধতি। এখানে বিজ্ঞানীরা এমন জীবাণু বা এনজাইম ব্যবহার করার চেষ্টা করছেন যা এই বিষাক্ত পদার্থগুলোকে খেয়ে ফেলে খাবারকে আবার নিরাপদ করে তুলবে। তো সব মিলিয়ে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে আমরা ক্ষমতার এই ভারসাম্যটা নিয়ে কথা বলবো। এই কথাটা পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। আমাদের খাবার আসলে একটা নিয়ন্ত্রিত জীবাণু জগতের ফসল, যেখানে ভালোটাকে কাজে লাগানো আর খারাপটাকে নিয়ন্ত্রণের মধ্যে সবসময় একটা ভারসাম্য বজায় রাখতে হয়। বিজ্ঞান যত এই অদৃশ্য জগৎটাকে নিয়ন্ত্রণ করতে শিখছে, ততই একটা বড় প্রশ্ন সামনে আসছে, আমাদের খাবারের ভবিষ্যৎটা তাহলে ঠিক কেমন হতে চলেছে? এই প্রশ্নটা না হয় আমাদের সবার ভাবনার জন্য তোলা থাকলো।